পূর্বসূত্র আছে। ইল ফাসিজমো এই থেকে এই শব্দের উত্থান আসে। এক গোছা লাঠি একসঙ্গে জুড়ে এক গোছা লাঠি যখন একত্রিত হয়ে থাকে একটা সুতোর মধ্যে বাঁধা, তখন তার জোর বাড়ে। এই হচ্ছে সাধারণভাবে ফ্যাসিজমোর প্রাথমিক কথা। এটাকে মেটাফর আকারে ব্যবহার করে, উপমা আকারে ব্যবহার করে মুসলিনীর উদ্যোগী আসলে মুসলিনী একসময় বামপন্থীদের সঙ্গে ছিলেন। আমাদের পাবলিকের হতাশ হয়ে 1904-5 সাল পর্যন্ত তার সঙ্গে বামপন্থীদের যোগাযোগ ছিল, সোশ্যালিস্টদের যোগাযোগ ছিল। একটা সংবাদপত্র চালাতেন মুসলিম। সেই সংবাদপত্রের উদ্যোগ মূল বিষয় ছিল ক্লাস আইডেন্টিটি সম্পর্ক। সেই মুসলিম শেষ পর্যন্ত 1919-20 কাছাকাছি সময় এসে শেষ পর্যন্ত বামপন্থীদের সঙ্গে তাদের সম্পর্ক তার বহু আগে চলে গেছে, ধীরে ধীরে কাটতে কাটতে আলাদা হয়ে চলে গেছে। তিনি ক্রমশ গোটা ইতালির জাতীয় ক্ষমতা তাকে দখল করার চেষ্টা করেছেন। ব্যাপক হতাশা, জনতার শাসনগত দিক থেকে নানান ত্রুটি, এই সমস্তকে মাথায় রেখে বিশেষত মধ্যবিত্তের চূড়ান্ত ডিপ্রেশন, হতাশা, বেদনাবোধ, ফ্রাস্ট্রেশন, সেগুলিকে পুঁজি করে আমরা একটা শক্তিশালী ইতালি বানাবো, সবাই যদি একজোট হয়ে থাকতে পারে। আর একজোট হলে এইভাবে সে একজোট হতে পারে। এরকম জনপ্রিয় পপুলিস্ট দাবিকে সামনে রেখে তিনি মূলত এই ফ্যাসিজমের কথাবার্তা শুরু করেন। আমি খুব তাত্ত্বিক জটিলতার দিকে যেতে চাইছি না, এই পাবলিক লেকচারে সেটা উচিত হবে। কিন্তু শুধু এইটুকু বলার চেষ্টা করছি, প্রাথমিকভাবে খুবই জনপ্রিয়তার একটা মধ্যে দিয়ে মুসলিনী এই ফ্যাসিজম তার কথাকে বয়ানে হাজির করার কাজ তিনি শুরু করেন। কয়েক বছরের মাথায় ধীরে ধীরে ইটালির মানুষজন, সাধারণ মানুষজন তারা মনে করতে থাকে যে সত্যি এতদিন বাদে একজন মেসিয়া পেয়েছে, উদ্ধারকর্তা পেয়েছে। এত যন্ত্রণা তার কিছুদিন আগে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, গোটা ইউরোপ ছন্দ ছাড়া অবস্থা পায়, জার্মানি ধুঁকছে অপমানে, অন্যায় চুক্তি, অসম্ভব খারাপ একটা চুক্তি। আপনাদের মনে পড়ে যেতে পারে এই সময় এই জার্মানির প্রথম বিশ্বযুদ্ধের পরের কাজে চুক্তি সংক্রান্ত যে বেদনা বোধ, খারাপ লাগা, রবীন্দ্রনাথ ভারতের সেই সময় বামপন্থীরা তখন পর্যন্ত তাদের আইডিওলজিক্যাল পজিশন জানানোর মতো পরিস্থিতি নেই। 1920-তে তাস্তান দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হবে আরো একটু পরে। তার আগে রবীন্দ্রনাথ একটা প্রবন্ধ লিখেছিলেন, প্রলয় সৃষ্টি কালাত্তর বৈদেশিক প্রবন্ধ সম্পর্কে। সেই প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথ প্রথম বিশ্বযুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির কথা প্রায় একজন অর্থনীতিবিদের দৃষ্টিভঙ্গি থেকে, প্রায় একজন বামপন্থী অর্থনীতিবিদের দৃষ্টিভঙ্গি থেকে ইন্ডিপেন্ডেন্ট। রবীন্দ্রনাথের পক্ষে তখন পর্যন্ত মার্ক্সবাদী দৃষ্টিকোণ, পার্সপেক্টিভ, অ্যানালিটিক্যাল মেথড, মেথডোলজি এসব সম্পর্কে জানার কোনো সুযোগ নেই। কিন্তু প্রলয় সৃষ্টি প্রবন্ধটি পড়লে বুঝতে পারবে যে রবীন্দ্রনাথের অন্তর্দৃষ্টি কতটুকু পর্যন্ত হতে পারে। আর গভীরভাবে অবজেক্টিভিটি দূর থেকে গোটা কাহিনী একসঙ্গে দেখবার সক্ষমতা কতটুকু, সামর্থ্য কতটুকু হতে পারে, যাতে রবীন্দ্রনাথ সেই সময় দাঁড়িয়ে এই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ সমস্ত ফলাফল খানিকটা আঁচ করতে পারছে, ভবিষ্যৎ হতে পারে। তো একদিকে মুসলিনী ফ্যাসিজম তৈরি করবেন ইটালিতে, আর তার কাছাকাছি সময়ে জার্মানিতে তৈরি হতে থাকবে এই হতাশাকে সামনে রেখে, এই যাত্রা বিমানকে সামনে রেখে, অপমানকে সামনে রেখে গোটা ইউরোপ এবং বাকি পৃথিবী জার্মানিকে শেষ পর্যন্ত অসম্মানজনক একটা চুক্তি করতে বাধ্য করলেও এই অপমানকে চালিয়ে দিয়ে ব্যবহার করে জার্মানিকে একেবারে পপুলিস্ট সরকারি পদ্ধতি, সরকারের জন্য আকাঙ্ক্ষা সেইকে প্রায় সমতা একটু আগে 1930-এর গোড়াতে পৌঁছে আগে মুসলিনী, তার কিছু পরে হিটলার, তাদের নেতৃত্বে ইউরোপ কার্যত একটা অভূতপূর্ব বিপদ। এর আগে এইরকম বিপদ কখনো দেখা যায়। যুদ্ধ এর আগে হয়েছে, কত যুদ্ধ হয়েছে, এতগুলো ক্রুসেড দেখেছে গোটা পৃথিবী, রক্তক্ষয়ী সংগ্রামটাকে বলে। আরো কত আমাছে কাটাচ্ছে বিভিন্ন রকমের যুদ্ধ দেখেই চলেছে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিশেষ ধরনের লড়াই 1939-এ আচমকা অনেক সময় গাঁও গল্প বলা হয় যে অমুককে খুন করে দেওয়া হলো, অমুক গুপ্ত হত্যা দিয়ে পোল্যান্ডে এই সমস্যা হলো, তাই শুরু হয়ে গেল যুদ্ধ। এরকম নাচবাজারের পরে বিশ্লেষণ করে দেখিয়েছে যে যুদ্ধ এরকম আচমকা কেউ একটা কাউকে খুন করে দেওয়ার মধ্যে দিয়ে শুরু হয়ে যায়, তার পূর্ব প্রস্তুতি থাকে।
এবং গোটা জনতা সেই যুদ্ধের পক্ষে দাঁড়িয়ে পড়ে সবসময়। খেতে হবে পাশের দেশে, পাশের দেশের উপর ঝাঁপিয়ে পড়তে দাঁড়াচ্ছে, এইটাই দাঁড়াতে হবে। আমার আত্মসম্মানকে আরো বেশি পরিমাণে ঝকঝকে করে তুলতে হবে। একটা গোটা দেশের ব্যাপক জনসংখ্যা মানুষ, হিটলারের জনসংখ্যা কম ছিল না। আমাদের রাজ্যে আমাদের দেশে আমরা নারীদের কাজ করতে পারি। জনসংখ্যা একটা বিশেষ আলোচনা এসে দাঁড়িয়ে বিপুল